আসসালামু আলাইকুম। ফেরদৌসী আক্তার, প্রভাষক পরিণীত সুশাসন খিলগাঁও আইডিয়াল কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি তোমাদের আন্তরিক অভিনন্দন। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। কেমন চলছে তোমাদের পরীক্ষার প্রিপারেশন? নিশ্চয়ই ভালো। হ্যাঁ, আশা করি তোমরা অবশ্যই পরীক্ষার প্রিপারেশন ভালো করে নিচ্ছ। আর আমিও চাই তোমরা পরীক্ষার প্রিপারেশন ভালো করে নাও, কারণ যেহেতু সামনেই আমাদের নির্বাচনী পরীক্ষা, টেস্ট পরীক্ষা, তাহলে আমাদের প্রিপারেশনটা ওইভাবেই নিতে হবে যাতে আমরা বোর্ড পরীক্ষাতে ভালো একটা ফলাফল করতে পারি। আর নির্বাচনী পরীক্ষাতে যাতে অবশ্যই আমরা ভালো একটা রেজাল্ট করতে পারি, কারণ অনেক দিন হয়েছে আমরা পরীক্ষাগুলি দিচ্ছি, ঠিক আছে, হয়তো বা আমরা ওরকমভাবে ভালো একটা ফলাফল আশা করতে পারছি না বা করতে পারছি না। কিন্তু এখন তোমাদেরকে নিয়মিত একটু পড়াশোনা করে অবশ্যই তোমাদের কী করতে হবে, ফলাফলটা অবশ্যই ভালো করতে হবে। ঠিক আছে, আমরা গত ক্লাসে পড়িয়েছিলাম, মনে আছে কি? আর সবাই কি বই খাতা পেন্সিল কলম নিয়েছো? হ্যাঁ, অবশ্যই নিয়ে নাও। আর গত ক্লাস আমরা পড়িয়েছিলাম, কি পড়েছিলাম বলো তো? দ্বিতীয় পত্রের দশম অধ্যায় নাগরিক সমস্যাও আমাদের কি করণীয়, নাগরিক সমস্যাও আমাদের করণীয় পড়িয়েছিলাম। তাহলে আমরা আজকে কি করব? যেহেতু আমরা নাগরিক সমস্যা আমাদের করণীয়, কারণ নাগরিক জীবনে আমাদের কেউ গ্রামে থাকে, কেউ শহরে থাকে, তারপর কেউ পরিবার বলো, সমাজ বলো, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আমরা বসবাস যখন আমরা করি, সকল ক্ষেত্রেই আমরা সুযোগ সুবিধা, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা ভোগ করার পাশাপাশি আমরা বিভিন্ন রকমের কি সমস্যায় আমরা পড়তে হয়। সেটা তাকে কি বলা হয়? নাগরিক সমস্যা বলা হয়। যেহেতু নাগরিক সমস্যাগুলো অনেকগুলি নাগরিক সমস্যা আছে, এর মধ্যে আমরা প্রথমত নাগরিক সমস্যা ছিল কি প্রতিবন্ধী। আমরা যেটা পড়েছিলাম গত ক্লাসে, প্রতিবন্ধী কাকে বলে, প্রতিবন্ধীর ধরন কি, প্রতিবন্ধী কী কী ধরনের প্রতিরোধ সমস্যাগুলো কি, প্রতিবন্ধী যে আমাদের সমাজ জীবনে প্রতিবন্ধীদের কী রকমের সমস্যা, নাগরিক জীবনে কী রকমের সমস্যা, এবং সেই সমস্যা থেকে কীভাবে উত্তরণ করা যায় সেটাও আমরা পড়েছিলাম, সমাধানও পড়েছিলাম। তা আমরা আজকে কী পড়বো? দশম অধ্যায় তারপরের অংশটুকু পড়বো। আমরা চেষ্টা করব আমরা অধ্যায়টা শেষ করার, আর না পারলে আমরা পরে আবার একটু পড়ে নিব, ঠিক আছে? তাহলে আমরা আজকে পড়বো কি? দুর্নীতি। দেখো, আমরা চলো আলোচনা দেখি আমরা আজকে কী পড়বো। দুর্নীতি কি? দেখো, এটা কিন্তু এটার মধ্যে একটা অংশ, কারণ দুর্নীতিও একটা কি নাগরিক সমস্যা। দুর্নীতির কারণ, কেন দুর্নীতি হয়, এটার প্রভাবটা বাংলাদেশের উপরে কীরকম প্রভাব সৃষ্টি করছে, মানে সমস্যা তৈরি করছে, এবং এটা কীভাবে আমরা প্রতিরোধ করব, ঠিক আছে? তারপর আমরা পড়বো খাদ্য বেচা। এটাও একটা মারাত্মক সমস্যা, তাই না? তাহলে আমরা আজকে কি সমস্যাগুলি আজকে পড়বো। কী কী আছে? দুর্নীতি আছে, দুর্নীতির কারণ, প্রভাব, প্রতিরোধ, ঠিক আছে? তাহলে আমরা আজকে কী করবো? নাগরিক সমস্যার দ্বিতীয় অংশটুকু আমরা আজকে পড়বো। তাহলে চলো আমরা আজকে মূল আলোচনায় যাই। তাহলে কি দুর্নীতি কি জানো? নীতি বিরোধী কোনো কাজকে কি বলা হয়? দুর্নীতি বলা হয়। তোমার নীতির বিরুদ্ধে কোনো কাজ করাকে কি বলা হয়? দুর্নীতি বলা হয়। আর আমাদের দেশে দুর্নীতি একটা কি একেবারে একটা সামাজিক ব্যাধিতে পরিণত হয়েছে। একেবারে এখন মনে হচ্ছে যে মানুষের রক্তে মাংসে এটা কি গেঁথে গিয়েছে দুর্নীতিটা, ঠিক আছে? যে দুর্নীতি না করলে মনে হচ্ছে না যে এই কাজটা সম্পন্ন হবে। প্রত্যেকটা সেক্টরে বলো, প্রত্যেকটা জায়গায় বলো, একেবারেই মানে নিচু থেকে উচ্চ পর্যায়ে, যত পর্যায়েই বলো সেই পর্যায়ে সমস্ত জায়গাতে হচ্ছে দুর্নীতি। এটা হচ্ছে সামাজিক একটা সবচেয়ে একটা মরণবেদী হয়ে দাঁড়িয়েছে। এটা এইডস একটা রোগ, সেই রোগের মতো একটা মারাত্মক ভয়াবহ একটা রূপ ধারণ করছে। ক্যান্সারের চাইতে ভয়াবহ রূপ হচ্ছে এখন দুর্নীতি। কারণ দুর্নীতি না হলে আমার মনে হচ্ছে একটা মানুষ একটা বড় একটা পজিশন নিয়োজিত আছে, সেইখান থেকে সে অহরহভাবে একেবারেই ওদের নিজের খেয়াল খুশির মতোভাবেই ওরা দুর্নীতিটা করে যাচ্ছে। দুর্নীতি এমনটা, তার দুর্নীতির ইংরেজিটা কি? কারাপশন। তাহলে আমরা দেখো পড়ি, দুর্নীতির ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি? কারাপশন। কারাপশন কোত্থেকে এসেছে? এটা এসেছে কোত্থেকে? এটা এসেছে ল্যাটিন শব্দ কি করাপ্টেস থেকে এসেছে। আমি আবার এটা লিখে দেই, কারাপশন, CRUPTION, corruption।
তাহলে দেখো কি দুর্নীতি হচ্ছে কি একটা কি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দুর্নীতি হচ্ছে একটা ভয়াবহ একটা কি হচ্ছে একটা ভয়াবহ রূপ ধারণ করেছে কি দুর্নীতি। তাহলে হচ্ছে কি সামাজিক বিধিতে পরিণত হয়েছে, বাংলাদেশের সার্বিক উন্নয়নের ক্ষেত্রে এটা কি ব্যাহত করছে। যে কোনো জায়গায় উন্নয়ন বলো দুর্নীতি সেটা কি বাধাগ্রস্ত হয়ে বাধাপ্রাপ্ত হয়ে দাঁড়াচ্ছে। তাই দুর্নীতির সর্বকালে একটি হচ্ছে কি আলোচিত বিষয় দুর্নীতি। তা দুর্নীতি কাকে বলে আমরা আগে পড়বো। দুর্নীতির ইংরেজি হচ্ছে কারাপশন, যেটা নাকি ল্যাটিন শব্দ কারাপিয়েটাস থেকে এসেছে, যার অর্থই হচ্ছে ক্ষতি সাধন করা, বা ধ্বংস করা। কারণ দুর্নীতির অর্থই হচ্ছে ক্ষতি সাধন করা বা ধ্বংস করা। তুমি নিজেকে ক্ষতি করলা, তুমি অন্যজনকে ক্ষতি করলা, তুমি সমাজকে ক্ষতি করলা, তুমি রাষ্ট্রকে ক্ষতি করলাম। তাহলে কারাপশনের অর্থ হচ্ছে দুর্নীতির অর্থই হচ্ছে ক্ষতি সাধন বা ধ্বংস করা, ধ্বংস করা। তাহলে হচ্ছে জাতিসংঘ, দেখো জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অন, ভালো করে খেয়াল করো, জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অন অ্যান্টি কারাপশন পলিসিতে বলেছেন, জাতিসংঘ প্রণীত ম্যানুয়াল অন অ্যান্টি কারাপশন, ঠিক আছে, অ্যান্টি কারাপশন পলিসি অনুযায়ী বলেছেন যে কোনো, ঠিক আছে, যে কোনো ধরনের বা যে কোনো প্রতিষ্ঠান ব্যক্তি যাই হোক না কেন যদি ব্যক্তিগত স্বার্থোদয়ের জন্য ক্ষমতার অপব্যবহার করাকে কি বলা হয় দুর্নীতি বলা হয়। তাহলে দেখো জাতিসংঘ কি বলেছেন, যে কোনো ব্যক্তি বলো প্রতিষ্ঠান বলো তারপরে যাই হোক না কেন তাহলে কি অন্যের ক্ষতি সাধন করার জন্য ব্যক্তিগত স্বার্থোদয় মানে তোমাদের ব্যক্তিগত স্বার্থের জন্য তোমরা যদি অন্য কাউকে ক্ষতি সাধন করে থাকো তাহলে হচ্ছে কি হচ্ছে দুর্নীতি। সেটার জন্য ক্ষমতার অপব্যবহার করা। কারণ তুমি এখন একটা ভালো পজিশনে বসে আছো, এখন তুমি যদি একটা যোগ্য ব্যক্তিকে রেখে তুমি জানছো সেই ছেলেটা যোগ্য ব্যক্তি, সে মেধাবী, সে আমার এই 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 পদটার জন্য সে অবশ্যই যোগ্য, কিন্তু আমি কি করছি সেটা না করে আমি কারো একজনের কাছ থেকে আরেকজনের কাছ থেকে সে মেধাবী নয়, এই পজিশনের জন্য সে যোগ্য নয়, তখন কি হচ্ছে তখন আমরা কি করছি টাকার বিনিময়ে তাকে আমরা কি করছি টাকার বিনিময়ে আমি একটা অ্যামাউন্ট ধরে ওই টাকার বিনিময়ে আমি তাকে ওই পদটাকে দিয়ে দিচ্ছি, পদটাকে দিচ্ছি। তাহলে এই পদটা যে দিয়ে দিলাম, এই চেয়ারটা ওকে দিয়ে দিলাম, কিন্তু এইখানে যে আসছে সেও 5 লক্ষ বলো 10 লক্ষ বলো 20 লক্ষ বলো এই টাকার বিনিময়ে সে এই চেয়ারটাকে কিনে নিয়ে নিল, ঠিক আছে, এই চেয়ারটাকে আমরা কিনে নিয়ে নিলাম। তো যখন আমি কিনে নিব তখন আমার মধ্যে ওরকম মাথার মধ্যে এই টেন্ডেন্সি থাকবে যে আমি যেহেতু এই পদটাকে কিনে নিয়েছি যত টাকা দিয়ে আমি এর সাথে ডাবল টাকা এটাকে কি করব আমরা উঠাবো। কারণ সে নিজেও নিঃস্ব হয়ে এমনও আছে অনেক পরিবার আছে এই দুর্নীতির কারণে একেবারে পরিবার বাবা মা নিঃস্ব হয়ে যাচ্ছে শুধু একটা ভালো একটা চাকরির জন্য। সারা বছর লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটি বলো বা প্রাইভেট ইউনিভার্সিটি যেখান থেকে বলো ভালো ভালো ডিগ্রি নিয়ে এসেছে, কিন্তু সরকারি একটা চাকরির জন্য বলো প্রাইভেট সেক্টর বলো যে কোনো জায়গায় একটা ভালো একটা চাকরির জন্য ভালো একটা পজিশনের জন্য সে লক্ষ লক্ষ টাকা দিয়ে সেই সিটটাকে কিনে নিচ্ছে। তাহলে যখন সে একটা সিটটাকে যখন আমি কিনে নিব তখন আমার মধ্যে ওরকমই মাথার মধ্যে কাজ করবে যে আমি সিটটাকে কিনে নিয়েছি এত টাকা দিয়ে, তাহলে আমি কি আর সহজে এইভাবে কাজ করব। আবার হচ্ছে স্বজনপ্রীতি যেটাকে করা হয়, আমার লোক আছে আজকে আমি আমার কি করলাম আমি আমার মামা খালা চাচা নানা ভাইস্তা যা আছে সবকে দিয়ে দিলাম চাকরি, কিন্তু আমাকে দেখতে হবে আসলেই এটা আমার ব্যক্তিগত স্বার্থকে কি করতে হচ্ছে ব্যক্তিগত স্বার্থের জন্য ক্ষমতার আমি একটা অপব্যবহার করলাম। কারণ আমি নিজের স্বার্থের জন্য আমি 20 লক্ষ টাকা বলো 5 লক্ষ টাকা বলো টাকার বিনিময়ে আমি কি করলাম আমার ক্ষমতাটাকে অপব্যবহার করলাম। আমি ভালো ফলাফল দেখলাম না ভালো মেধাবী দেখলাম কোনো কিছুই দেখলাম যোগ্য ব্যক্তিকে না দেখে আমি এটাকে ক্ষমতার অপব্যবহার করলাম নিজেদের স্বার্থ হাসিলের জন্য, এটাকে বলা হয় কি দুর্নীতি, ঠিক আছে। তারপরে অক্সফোর্ড অভিধান অনুসারে দুর্নীতি মানে অস্বাভাবিক উপায়ে কোনো কিছু করা। আমি যেটাকে বললাম দুর্নীতি হলো অস্বাভাবিক বা অসৎ উপায়ে কোনো কিছুকে কি করা লাভ করা কি বলে কি হয় দুর্নীতি বলা হয়, ঠিক আছে। তাহলে আমরা কি পড়বো এখন দুর্নীতি হচ্ছে কি, তাহলে মোট কথা আমরা নীতি বিরোধী, তাহলে দুর্নীতিকে আমরা কি বুঝলাম মোট কথা হচ্ছে দুর্নীতি হচ্ছে নীতি বিরোধী বা নৈতিকতা বিরোধী কোনো কাজকে বলা হয় দুর্নীতি, কারণ এটা তোমাকে নীতি বিরোধী একটা কাজ। তাহলে আমরা বললাম কি দুর্নীতির কারণ কেন দুর্নীতি করে থাকেন, দুর্নীতির কারণ হচ্ছে অনেকগুলি কারণ আমরা লক্ষ্য করতে পারি দুর্নীতির কারণ হচ্ছে দেখো দুর্নীতির বিপুল সংখ্যক কারণ হচ্ছে দুর্নীতির মধ্যে প্রধান কারণ হচ্ছে জবাবদিহিতা। কারণ দুর্নীতি তখনই কমবে যখন তোমার মধ্যে কি জবাবদিহিতা
থাকবে। জবাবদিহিতা যখনই তোমার না থাকবে তখন তোমার দুর্নীতি থাকবে। তুমি যে সিটে বসে আছো সেই সিটের জন্য তুমি যেখানে বসে কাজ করছো সেখানে যদি অন্য কারো কাছে তোমার জবাবদিহি করতে না হয় তখন তুমি তোমার ক্ষমতার অপব্যবহার শুরু করবে। তারপর ইচ্ছা মাফিক ক্ষমতার ব্যবহার। অনেকেই আছে কি করে ইচ্ছাকৃতভাবে কি করে তার ক্ষমতাটাকে অপব্যবহার করে থাকে, এই জন্য হচ্ছে দুর্নীতির কারণ। তারপর হচ্ছে একছত্র ক্ষমতার ব্যবহার। যখন তোমার হাতে পাওয়ারটা বেশি দেওয়া হবে তুমি সর্বা তোমার উপরই সমস্ত ক্ষমতার অধিকারী যখন তুমি হবা তখন তুমি কি করবে, দুর্নীতি করতে বাধ্য হবা। কারণ তোমার বিপক্ষে কেউ থাকবে না, সমালোচনা করার মতো কেউ থাকবে না। তোমার বিপক্ষে একজন যদি না থাকে তখন তুমি দুর্নীতি করতে বাধ্য হবা। স্বল্প বেতন ইত্যাদি। দুর্নীতিটা আরও বেশি চলে আসে কারণ একটা পরিবার চলতে গেলে মিনিমাম একটা মোটামুটিভাবে চলতে গেলেও একটা লেভেলের টাকা প্রয়োজন হয়। সাংসারিক আয় বলো, লেখাপড়া খরচ বলো, সমস্ত একটা। যখন বেতনটা তোমার যেখানে তোমার 10,000 টাকা খরচ হচ্ছে, তোমার বেতন মানে প্রতি মাসে বা 20,000 টাকা খরচ হচ্ছে, সেখানে তোমার বেতনই হচ্ছে মাত্র 10,000 টাকা। 20,000 টাকা যখন খরচ হচ্ছে, যখন 10,000 টাকা তোমার হয়েছে কেন বলে বেতন হচ্ছে, তা তোমার তো একেবারেই অনায়াসই বুঝতে চাইছে, তখন তুমি দুর্নীতি করতে বাধ্য হবে। কারণ তোমার আর 10,000 টাকা তোমার ফ্যামিলি পরিচালনা করার জন্য, এই ব্যাকআপ মানি অর্জন করার জন্য তোমাকে দুর্নীতি করতে বাধ্য হতে হয়। ঠিক আছে। আর তারপর হচ্ছে এছাড়া হচ্ছে আরও অনেক আছে, সেটা হচ্ছে কি আইনের শাসনের অভাব। কারণ আমাদের দেশে সেই পরিমাণে আইনের শাসন নাই, যে দুর্নীতি করছে ধরা পড়ছে সেই পরিমাণে শাস্তি, যখন শাস্তিটা আইনের শাসন কার্যকরভাবে করা হবে, আইনের প্রতি ভয় থাকবে, শ্রদ্ধা থাকবে, তখনই তারা দুর্নীতি থেকে পিছিয়ে আসবে। আর যখনই দুর্নীতিতে ধরা পড়বে তার শাস্তিটা এমন হওয়া উচিত দৃষ্টান্ত রূপে, যে একজনকে দেখে আরেকজন যাতে দুর্নীতি করতে পিছু পা হয়ে যায়, কারণ সে যাতে ভয়েও যাতে দুর্নীতির কাছেও যাতে না আসে। ক্ষমতার বিকেন্দ্রীকরণ অভাব। কারণ ক্ষমতা যখন ভাগ করে দিবা, স্বাভাবিকভাবে তোমার উপরে যখন একছত্র ক্ষমতার অধিকারী হবা, যখন তুমি নিজেই সব ক্ষমতার অধিকারী হবা, তখন তুমি দুর্নীতি করতে পারবে। যখনই ক্ষমতার ভাগ করে দেওয়া হবে, ক্ষমতাটাকে বিকেন্দ্রীকরণ মানে হচ্ছে ভাগ করে দাও, যখন বিকেন্দ্রীকরণ করা হবে তখন তোমার দুর্নীতিটা কমে আসবে। ঠিক আছে। এটা দুর্নীতিটা এখন এজন্যই বেশি যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করাটা হয়নি। দেশপ্রেম, মানবিক ও নৈতিক মূল্যবোধের অভাব। কারণ সত্যি কথা যেটা এখন দেখাই যায় না। আগে যেমন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা ডাকে সারা বাংলাদেশের মানুষ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। এখন দেশের প্রতি ভালোবাসা ছিল বোধহয়। আর একজন ব্যক্তিত্ব যে নাকি সারা জীবন জেলেই কাটিয়েছে, তার সংসার, তার ছেলে মেয়ে, কোনো কিছুর দিকে তার সুখ বিলাস, কোনো কিছুর দিকে তার কোনো রকমের মোহ ছিল না। সে একটাই ছিল যে দেশকে মুক্ত করতে হবে, দেশের মানুষকে স্বাধীন করতে হবে। সেই রকম দেশপ্রেমিক এখন আর নেই। তার দেশপ্রেম নেই, তার নৈতিকতা বোধ নেই। তোমার নীতিবিরোধী কাজ করতে, তোমার সামনে একজন মরে যাচ্ছে, তোমার সামনে একজন আরেকজনকে মেরে ফেলছে, তুমি চেয়ে দেখছো, কারণ তোমার নীতিবোধটা নষ্ট হয়ে গেছে। আর এখন সমাজটাই এরকম হয়ে গিয়েছে, যার ফলে নীতিবোধ, মূল্যবোধ, দেশপ্রেম না থাকার কারণে দুর্নীতিটা দিন দিন আরও কি হচ্ছে, বৃদ্ধি পাচ্ছে। দুর্নীতির প্রভাব হচ্ছে মানে সমস্যা। দেখো দুর্নীতির প্রভাবে, দুর্নীতি বাংলাদেশের সর্বজনীন, ঠিক আছে, বাংলাদেশের সমাজ জীবনে দুর্নীতি একটি কি মারাত্মক ব্যাধিতে পরিণত হয়েছে, লক্ষ্য করা যায়। তারপর হচ্ছে কি দুর্নীতির কারণে সমাজে ধনী ও দরিদ্রের মাঝে দুর্নীতির কারণে ধনী ও দরিদ্রের মাঝে বেশ বৈষম্য কি হচ্ছে লক্ষ্য করা যায়। কারণ কারণ এক শ্রেণীর, কারণ স্বাভাবিক দুর্নীতির কারণে কি হচ্ছে ধনী ও দরিদ্রের মাঝে একটা ব্যবধান লক্ষ্য করা যায়। কারণ ধনীরা হচ্ছে কি, কারণ গরিবদেরকে সবসময় নিচুভাবে দেখছে, আর গরিবরা সবসময় দরিদ্রদেরকে এত উপরে দিচ্ছে যে তাদের কাছে মনে হচ্ছে এটা আকাশ ছোঁয়া একটা ব্যবধান তৈরি হচ্ছে। তারপর হচ্ছে দুর্নীতির প্রভাব কি, সরকারি ও বেসরকারি উন্নয়ন পরিকল্পনা কি হচ্ছে, ব্যাহত হচ্ছে। তারা সঠিকভাবে উন্নয়ন পরিকল্পনাটা করতে পারছেন না দুর্নীতির কারণে। আমাদের বহির্বিশ্বে দেখো আমাদের সুনামটাও কি হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। কারণ প্রত্যেকটা দেশে জানতে পারছে যে দুর্নীতি আমাদের দেশে এমন প্রকট আকার ধারণ করেছে যে বহির্বিশ্বে তার কি হচ্ছে, নেতিবাচক প্রভাবটা পড়ছে। কারণ তারা ইতিবাচকভাবে তারা গ্রহণ করছেন না। তারপর দেখো দুর্নীতির প্রভাব ক্ষমতার অপব্যবহারের সমাজের অন্যান্য মানুষের জন্য নেতিবাচক উদাহরণ সৃষ্টি হয়। সাধারণ জনগণ কি করছে, বিশেষভাবে সুবিধা বঞ্চিত জনগোষ্ঠীর মানবাধিকার বলুণ্ঠিত হচ্ছে। কারণ সাধারণ জনগণ স্বাভাবিকভাবে যারা ভোগ করছে তো করছে, যারা করতে পারছে না তাদের মানবাধিকার কি হচ্ছে, বলুণ্ঠিত হচ্ছে। দুর্নীতির প্রভাবে মানুষ
কর্মমুখর হয়ে পড়ছে কারণ দুর্নীতির প্রভাবে মানুষ কিন্তু কর্মবিমুখ হয়ে পড়ছে, কর্মেও তারা এখন ভয় পাচ্ছে, সর্বোপরি নৈতিক চেতনা হারিয়ে মানুষ অমানুষে পরিণত হচ্ছে। কারণ দুর্নীতি এখন এমন প্রকট আকার ধারণ করছে, মানুষ এখন অমানুষে পরিণত হয়েছে, কারণ মানুষকে এখন আর বিশ্বাস করা যাচ্ছে না। দুর্নীতি এমনভাবে গ্রাস করেছে, বললাম না যে ক্যান্সার বলো, এইডস রোগ বলো, মারাত্মক মরণ ব্যাধিতে পরিণত হয়েছে, যেটা নাকি আর বাঁচার উপায় নেই। ঠিক আছে, এখন আমরা কি বললাম, দুর্নীতির প্রভাব পড়ে ফেললাম, এখন বলবো আমরা প্রতিরোধ। এটা প্রভাব হচ্ছে, এটার সমস্যাগুলো কি, প্রেক্ষাপট কি প্রভাবটা ফেলছে মানুষের উপরে, সমাজের উপরে, পরিবেশের উপরে, রাষ্ট্রের উপরে। এখন আমরা পড়বো প্রতিরোধ। ঠিক আছে, কিভাবে এটা আমরাকে প্রতিরোধ করতে পারি, তা দুর্নীতিতে কীভাবে আমরা প্রতিরোধ করতে পারি আমরা এটা পড়বো। ঠিক আছে, দুর্নীতি সমাজ থেকে, ঠিক আছে, দুর্নীতি সমাজ থেকে আলাদা দুর্নীতি সমাজে দেহে কী হচ্ছে, দুর্নীতি হচ্ছে কি সমাজে একটা, আমি যেটা বলেছিলাম, দুর্নীতি সমাজে কি দেহের একটা ক্যান্সারের সমতুল্য সামাজিক বিধি। আমি যেটা বলেছিলাম প্রথমে তোমাদের, যে একটা ক্যান্সারের মতো, ক্যান্সার যেমন কখনই যায় না, এটা শরীর থেকে যেমন দূর করা যায় না, ঠিক দুর্নীতিটা তেমন একটা আকার ধারণ করেছে। এটা দেখো তো আমরা কীভাবে এটাকে প্রতিহত করতে পারি। দুর্নীতি বিচারের জন্য কঠোর আইন প্রণয়নের ব্যবস্থা করতে হবে। যখনই কোনো ব্যক্তি দুর্নীতিতে ধরা পড়বে তাকে অবশ্যই কঠোরতম কি শাস্তি দিতে হবে। তার ফলে কি হবে, তার ফলে দুর্নীতি যখন এরকম শাস্তি দিতে হবে যাতে সে আর দুর্নীতি করতে না পারে। তারপরে ক্ষমতার অপব্যবহার, যেটা বললাম, ক্ষমতার বিকেন্দ্রীকরণ। তাহলে কি ক্ষমতাটাকে ক্ষমতার অবশ্যই বিকেন্দ্রীকরণ দিতে হবে, ক্ষমতাটাকে ভাগ করে দিতে হবে, প্রত্যেকটা সেক্টরকে তার ক্ষমতাটাকে ভাগ করে দিতে হবে, কাজকে ভাগ করে দিতে হবে। তাহলে সে কি করে, তার কাজের জন্য কি করে আর দুর্নীতি করবে না, তাহলে সে আর কী করবে, দুর্নীতি করবে না। তারপরে বাক স্বাধীনতা ও গণমাধ্যম স্বাধীনতা নিশ্চিত করতে হবে, কারণ নিজের কথা বলার স্বাধীনতাটা কী করে, এখনকার আমাদের দেশে আমরা নিজের কথা বলার স্বাধীনতাটা আমরা হারিয়ে ফেলেছি। তাহলে কথা বলা, বাক স্বাধীনতা এবং কী বলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করবে, কারণ একটা গণমাধ্যমের মাধ্যমে অনেক কিছু কী করা যায়, অনেক কিছু সমাধান করা যায়, কিন্তু গণমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা প্রদান করতে হবে। ঠিক আছে, তারপরে আইনি শাসন প্রতিষ্ঠা করতে হবে, সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। একটা প্রথমেই কথাই হচ্ছে সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। তোমার যখন কোনো কাজের জন্য কাউকে জবাবদিহি করতে হবে না, তখন তুমি দুর্নীতি করতে বাধ্য হবা। যখন তোমার মধ্যে কি জবাবদিহিতা থাকবে, যখন তুমি জবাবদিহি করতে বাধ্য থাকবে, তখন তুমি কি করবে, অবশ্যই তুমি আর দুর্নীতিটা করবা না। ওকে, বেতনভুক্ত কর্মচারীদের কী করতে হবে, যুক্তিযুক্ত বেতন ভাতা দিতে হবে, কারণ বেতনটাকে অবশ্যই যতটুকু পরিমাণ দেওয়া উচিত, বোঝা উচিত যে না, একটা পরিবার চলতে বা একটা পারিবারিক জীবনে চলতে গেলে অবশ্যই তার ন্যূনতম অতটুকু কি বেতন প্রয়োজন, এতটুকু খরচ প্রয়োজন। ওই যুক্তিযুক্ত একটা বেতন কাঠামোটাকে একটু উন্নত করতে হবে, তখনই সে দুর্নীতি থেকে দূর হবে। যখন সে বেতনটাকে ওর বৃদ্ধি হয়ে যাবে, যখন তার আর পিছু টান থাকবে না যে আমার সংসার চালানোর জন্য যে আমার আরও বাকি টাকাটা আমি কোত্থেকে উপার্জন করবো, এই টেনশন কাজ করবে না, তখন সে আর দুর্নীতিতে লিপ্ত হবে না। সরকারি প্রশাসনের নিয়োগের পদ্ধতি স্বচ্ছ নিরপেক্ষ হতে হবে, যেটা আমি বললাম। সরকারি ক্ষেত্রে প্রত্যেকটা চাকরির ক্ষেত্রে বলো, 5 লাখ, 2 লাখ, 3 লাখ, এই যে ব্যাপারটা, এই নিরপেক্ষ ব্যাপারটা সেটা নাই। সেটা যদি করা হয় তাহলে কি দুর্নীতিটা অনেকটা অংশে কমে যাবে। আমি যদি মনে করি যে না, আমি এখন টাকার বিনিময়ে আমি কি চাকরিটা আমার এই পজিশনটা নিতে হবে, তাহলে আমি দুর্নীতি করতে বাধ্য হব। যখনই আমি এটাকে নিরপেক্ষভাবে আমি বিচার করব, নিয়োগ দিব, তখন আর সেখানে দুর্নীতিটা থাকবে না। তারপরে সর্বস্তরে গভর্নেন্স, ইলেকট্রনিক শাসন চালু করতে হবে, তাহলে কি দুর্নীতিটা প্রতিরোধ করা একটু সহজ হবে। প্রতিটি রাজনৈতিক দলকেই দুর্নীতি বিরোধী কর্মসূচি ও অঙ্গীকার থাকতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দলকেই দুর্নীতি বিরোধী কার্যক্রম থাকতে হবে, যে তাদের একটা অঙ্গীকার থাকতে হবে যে আমরা দুর্নীতি করব না, এবং দুর্নীতি আমাদের দলে যদি কেউ দুর্নীতি করে থাকে তার কঠিনতম শাস্তি হবে, যেটাকে আর দ্বিতীয়বারের মতো আর সেই ভুলটা কেউ করবে না। তাহলে আমরা এই সকল কাজের বিনিময়ে আমরা কি করি, দুর্নীতি প্রতিরোধ করতে পারি। তাহলে আমরা আজকে জেনে গেলাম দুর্নীতি কি, কাকে বলে, এটার কারণটা কেন হচ্ছে,
এবং হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে যে স্বজনপ্রীতিটা তোমাকে অবশ্যই, দুর্নীতি প্রতিরোধ করতে হলে স্বজনপ্রীতি তোমাকে অবশ্যই অবশ্যই কমাতে হবে। কারণ তোমার মনে করতে হবে যে আমি যেখানে আমি এই পদটাকে, আমি আজকে এই চেয়ারটাকে যে দিব, আমি আমার মামাকে দিচ্ছি বা আমার খালাকে দিচ্ছি বা আমি আমার ছোটো ভাইকে দিচ্ছি, কিন্তু আমাকে দেখতে হবে এই পদের জন্য সে উপযুক্ত কি না, এই চেয়ারটার জন্য সে উপযুক্ত কি না। আমি উপযুক্ত ব্যক্তি ছাড়া এই পদটাকে আমি দিব না। সে যে যাই হোক, সে আমার মামা হোক, খালা হোক, চাচা হোক, যাই হোক, আমি তাকে দিব না। তখনই তো দুনিয়াটা আস্তে 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 কী করবে, কমে আসবে। তোমার লোভ, লিপসাটা, লোভটাকে তোমাকে কমে, হ্যাঁ, এই জন্য লোভটাকে কমাতে হলে অবশ্যই যেটা বললাম যে বেতন কাঠামোটা ঠিক ওইরকম স্কেলেই করতে হবে, যাতে সে ওই লোভটাকে তার আর করতে না হয়। যখনই নিরপেক্ষভাবে নিয়োগ দেওয়া হবে তখন আস্তে আস্তে, কারণ যখন আমি একটা চাকরি নিব 5 লক্ষ টাকা দিয়ে, তখন আমি যখন এই চেয়ার যখন কিনে নিব, তখন আমি অন্য কাউকে যখন দিব, তখন আমিও তাকে কি দেবো, তখন আমি যার 10 লক্ষ টাকা দিয়ে আরেকটা চেয়ার বিক্রি করব। আস্তে আস্তে করে এইভাবেই মানুষের মধ্যে প্রবণতা চলে আসে। এই জন্য নিরপেক্ষভাবে সমস্ত সেক্টরে নিরপেক্ষতাভাবেই নিয়োগ দেওয়া, চাকরি বলো, সমস্ত কিছু কার্যক্রমগুলি প্রচলন, এবং প্রত্যেকটা রাজনৈতিক নেতাকর্মীদের এবং যে কোনো সরকারি হোক না কেন তাদের অঙ্গীকার থাকতে হবে যে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে। তাহলে আমরা দুর্নীতি কীভাবে প্রতিরোধ করতে পারি, তাই না? এখন আমরা আসবো খাদ্য ভেজাল। খাদ্য ভেজাল কাকে বলে, এটা কারণ কি, কেন খাদ্য ভেজাল করা হয়, আর প্রতিকার ও প্রতিরোধ। তাহলে আমরা খাদ্য ভেজালটা কি, আগে খাদ্য ভেজালটা কি আমরা এটা আগে দেখি। মানুষের জীবনের জন্য খাদ্য একটি অবশ্যই একটি উপাদান, একটা কি অবশ্যই কি, এটা আছে অত্যাবশ্যক একটা কি উপাদান। কারণ খাদ্য ছাড়া মানুষ চলতে পারে না। প্রত্যেকটা মানুষের জীবনে খাদ্য একটা প্রয়োজন, কারণ খাদ্য ছাড়া মানুষের জীবন চলা একেবারেই অসম্ভব। ঠিক আছে, মানুষের জীবন ধারণের জন্য খাদ্য একটি অত্যাবশ্যকীয় কি একটি উপাদান। শুধু বেঁচে থাকার জন্য নয়, শুধু বেঁচে থাকার নিমিত্তেই নয়, কি আমাদের দেহ ও মনের সর্বাঙ্গিক, ঠিক আছে, আমাদের দেহ ও মনের সর্বাঙ্গিক মানে সর্বক্ষেত্রে সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য আমাদের কি করবে, খাদ্যের উপর আমরা কি নির্ভরশীল, খাদ্যের মধ্যে মানুষের কি স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ উপাদান মেশানোকে কি বলে খাদ্য। যখন খাদ্যের মধ্যে এমন কিছু মিশাবো যেটা নাকি মানুষের জন্য ঝুঁকিপূর্ণ, যে খাদ্যটা আমাকে খেতে হচ্ছে বাঁচার জন্য, মানুষের দেহটাকে সুস্থ রাখার জন্য, আর সেই খাদ্যের মধ্যে যখন আমি কোনো কিছু মিশাবো এবং স্বাস্থ্যের জন্য যখন ঝুঁকিপূর্ণ করে ফেলবো, তখন সেটাকে কী বলে, খাদ্য ভেজাল বলা হয়। ঠিক আছে, যখন খাদ্যটাকে কি না দেহের জন্য, যখন খাদ্য যে মানুষের স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়, উপাদান হিসেবে ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়ায়, যে পরিমাণ ঝুঁকিপূর্ণ উপাদান মেশানো হয় তাকে কি বলা হয়, খাদ্য ভেজাল বলা হয়। কারণ আমি এখন একটা খাদ্য যেটা খেলে, যেই খাদ্যটা খেলে আমার স্বাস্থ্য ভালো থাকবে, দেহ ভালো থাকবে, আমার যেটা খেলে আমি বাঁচবো, সেখানে এমন কিছু উপাদান মিশাবো যেটা নাকি আমার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়াবে, সেটা হচ্ছে কি খাদ্য ভেজাল। এখন আমরা প্রতিনিয়তই ভেজাল খাদ্য খাচ্ছি। পানি বলো, চাল বলো, ডাল বলো, তেল বলো, লবণ বলো, সমস্ত কিছুতেই আমরা কি ভেজাল কিছু খাচ্ছি। এই সকল উপাদানগুলো দেখো, আগের দিনের যখন মানুষগুলি ছিল, আমার দাদা বলো, আমার দাদার বাবারা বলো, বা আমার বাবারা বলো, যারা ছিল তারা হচ্ছে কি পিওর জিনিসগুলি খেয়েছিল, বিদায় তারা অনেক দিন পর্যন্ত, দীর্ঘদিন পর্যন্ত তারা কি অনেক দিন পর্যন্ত বেঁচে ছিল। কিন্তু এখন মানুষ হুটহাট মারা যাচ্ছে কেন, কারণ প্রত্যেকটা খাবারের মধ্যে কি ভেজাল খাদ্য খাচ্ছে। বেশিরভাগ লোকে হচ্ছে হার্ট অ্যাটাক করছে, কেন করছে, কারণ প্রত্যেকটা খাবারই ভেজাল খাদ্য খাচ্ছে। মানুষের গড় আয়ু কি কমে যাচ্ছে, কারণ খাদ্যের জন্য, ঠিক আছে, ভেজাল খাদ্যের জন্য। তাহলে হচ্ছে বাংলাদেশে বিশুদ্ধ খাদ্য আইন নামে একটি আইন রয়েছে। এই আইনে খাদ্য ভেজাল বলতে বোঝানো হয়েছে যদি এর মান কমানোর জন্য কোনো উপাদান এতে যোগ করা হয়, এছাড়া যে উপাদান ব্যবহার করার কথা তার পরিবর্তে অন্য কোনো উপাদান ব্যবহার করলে কিংবা ক্ষতিকর রাসায়নিক দ্রব্যাদি বরং বা রং মেশানো হলে ও ভেজাল দেওয়া হয়েছে বলে গণ্য করা হবে। সাধারণত দুইভাবে খাদ্য জানা। দেখো, যেহেতু বিশুদ্ধ আইন নামে একটা আইন করা হয়েছে, আর সেই আইনে কি আইন রয়েছে, এই আইনে খাদ্য ভেজাল বলতে হচ্ছে বোঝানো হয়েছে, কী বলেছে, যদি যে খাদ্যটা এইতে কোনো কিছু তাদের মান কমানোর জন্য কোনো কিছু মেশানো হয়, কোনো উপাদান মেশানো হয়, যোগ করা হয়, এবং এছাড়া যে উপাদান ব্যবহার করা হয় তার পরিবর্তে যে উপাদান ব্যবহার করা দরকার, যেটা করলে খাদ্যটা ভালো হবে, এটার পরিবর্তে অন্য কোনো কিছু মেশানো হয়, এবং কোনো রং মেশানো হয় বা কোনো রাসায়নিক দ্রব্যাদি মেশানো হয়, এবং এটাকে কি বলা হয়, ভেজাল খাদ্য দেওয়া হয়, এটাকে বলা হয় ভেজাল খাদ্য। এবং সাধারণত এটা দুইভাবে করা হয়, একটা হচ্ছে ইচ্ছা মাফিক, একটা হচ্ছে কি অসাবধানতাবশত, একটা হচ্ছে কি ইচ্ছাকৃতভাবে। অসাবধানতাবশত যেটা হচ্ছে
দুইভাবে হতে পারে এটা, কারণ এটা হচ্ছে অসাবধানতাবশত, মানে হচ্ছে অনেক সময় এটা হয়ে যায়, অ্যাক্সিডেন্ট এটা হয়ে যায় অনিচ্ছাকৃত, এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে। তো অসাবধানতাবশত এটা সাধারণত কি জ্ঞান বা দায়িত্ব সচেতনতার অভাবেই অনেক সময় যায়। অনেক সময় এটা জ্ঞান বা দায়িত্ব সচেতনতা, যদি তুমি একটা কাজ দায়িত্বশীলভাবে না করো, এটা দায়িত্বজ্ঞানহীনভাবে করো, তাহলে এটা অনেক সময় হয়ে যায় অসাবধানতাবশত। ভেজালের একটি প্রকৃষ্ট উদাহরণই হলো ফসলে পোকামাকড়। দেখো এটা একটা পোকামাকড় কমাতে, হ্যাঁ ঠিক আছে, বেহিসাবি বা অসচেতনভাবে কীটনাশক ব্যবহার করা, এতে অনেক সময় উৎপাদিত ফসল ভেজালমুক্ত হয়ে যেতে পারে, ভেজালযুক্ত হয়ে যেতে পারে। দেখো যখন আমি যেই ফসলটা, দেখো অনিচ্ছাকৃতভাবে যেটাকে বলো অসাবধানতাবশত, আমি যেই পরিমাণ কীটনাশক আমি ব্যবহার করলে ভালো ফল পাবো, সেটা অতিরিক্ত হয়ে গেলে সেটা কী হবে, এটা বিষাক্তযুক্ত হয়ে যাবে, এটা ভেজালযুক্ত হয়ে যাবে। তখন কি বলো, এটাই তখন হচ্ছে কি ফসল কি ভেজালযুক্ত হয়ে যায়, তখনই কি বলো এটাকে হচ্ছে অসাবধানতাবশত ভেজাল। আর ইচ্ছাকৃতভাবে যেটাকে অধিক মুনাফা লাভের জন্য তুমি এটাকে একটা টমেটো বলো, একটা দেখো এখনকার সময় যখন আমরা মালটা খাই, আপেল খাই, কমলা খাই, এটা একদিনই পচনশীল হওয়ার কথা, বা বড়জোর 2-3 দিনের মধ্যে পচনশীল। এখন মালটা দেখো ঘরে রাখার পরে দিনের পর দিন চলে যাচ্ছে, 15 দিন হয়ে যাচ্ছে, 1.5 মাস হয়ে যাচ্ছে, মালটা যেমনটা তেমনই আছে, তার কালার, তার কোনো রকমই সে হচ্ছে না, নরম হয়ে যাচ্ছে না, কালার নষ্ট হয়ে যাচ্ছে না। তাহলে কি এটা ইচ্ছাকৃতভাবে তার মধ্যে এমন কোনো দ্রব্য দিয়ে মেশানো হচ্ছে, সেটাকে কি বলে ভেজাল কোনো কিছু মেশানো হয়েছে, যাতে এটার মানটাকে নষ্ট করা হচ্ছে, এবং তার সেটা হচ্ছে কি স্বাস্থ্যের জন্য ঝুঁকি করা হচ্ছে, কিন্তু সে অধিক মুনাফা লাভ করতে পারছে। কারণ যে ফলটা সে 1 সপ্তাহের মধ্যে পচে যাবে, সেই ফলটা সে কি 15 দিন বলো 1 মাস 1.5 মাস পর্যন্ত রেখে দিচ্ছে, সে অধিক মুনাফা লাভের জন্য সে ইচ্ছাকৃতভাবে এমন কোনো দ্রব্যাদি মেশাচ্ছে যেটা নাকি খাদ্যের মানটাকে নষ্ট করছে, যেটা নাকি দেহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটাকে বলে ইচ্ছাকৃত, এটা হচ্ছে অনিচ্ছাকৃতভাবে। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে খাদ্য ভেজালের কারণ, আমরা এখন কি বলবো, খাদ্য ভেজালের কারণ। কারণ হচ্ছে কি খাদ্য ভেজাল বললাম, আমরা কারণটা বললাম। আমরা খাদ্য ভেজালের 2 ভাবে কি, তাই না? আমরা কারণটা কেন মেশানো, খাদ্যের মানটাকে নষ্ট করার জন্য, খাদ্যের স্বাদ বা ফ্লেভার, খাদ্য ভেজাল কেন মূল কারণটা হচ্ছে খাদ্যের স্বাদ বা ফ্লেভার বাড়াতে বা খাদ্যকে দৃষ্টিনন্দন মানে আরও বেশি আকৃষ্ট করতে খাদ্যে ভেজাল মেশানো হয়। তাছাড়া গুণগত মানের দিক দিয়ে অনেক খাদ্য খারাপ হলেও তাকেও খাবার যোগ্য করে উপস্থাপন করতে ও খাদ্য ভেজাল মেশানো হয়। তাহলে হচ্ছে কি খাদ্য ভেজালের কারণ হচ্ছে, মূল কারণ হচ্ছে কি, ভালো করে খেয়াল করো, খাদ্য ভেজালের মূল কারণ হচ্ছে খাদ্যের স্বাদ বা ফ্লেভারটাকে কি করতে বাড়াতে, খাদ্যের স্বাদ বা ফ্লেভার, খাদ্যের মধ্যে এমন কোনো কিছু উপাদান মেশানো হয় যেটা খাদ্যের স্বাদটা আরও বেশি ভালো লাগে, এবং হচ্ছে কি ফ্লেভার মানে গ্রানটা এত সুন্দর হয় যে মনে হয় আল্লাহ মাত্র মানো গাছ থেকে পেরে নিয়ে এসেছে, আল্লাহ অনেক সুন্দর গ্রান, অনেক সুন্দর তারপরে স্বাদটাও খুব মজা। আসলে এটার মধ্যে ভেজাল কিছু মেশানো হয়েছে খাদ্যকে দৃষ্টিনন্দন করতে। টমেটো দেখো, যেটাকে বললাম মালটা পচে যাওয়ার কথা, পচে গেলে তো বিক্রি করতে পারবে না, 2 দিন পরে এই তোমার এটা পচা, এটা এত টাকা কেজি হবে না, এটা আরও কম হবে। তাহলে এরকম যদি হয় তাহলে কি হয়, এটাকে দৃষ্টিনন্দন করার জন্য, সে আকৃষ্ট করার জন্য, আকর্ষণ করার জন্য তাকে সাজিয়ে গুছিয়ে কি করছে, তাকে বিক্রি করার জন্য উপস্থাপন করানো হয়। তাছাড়া তাদের গুণগত মানের দিক দিয়ে অনেক খাদ্যই খারাপ হলেও দেখা যাচ্ছে, বললাম যেটাকে বললাম যেটা খারাপ, এটা এই ফলটা খারাপ নষ্ট হয়ে গেছে, একটা ফসল, একটা ওই সবজি বলো, এটা নষ্ট হয়ে গেছে, এটাকে আরও আকৃষ্ট করার জন্য দিক দিয়ে অনেক খাদ্যই খারাপ হলেও তাকে খাবার যোগ্য, এটা কীভাবে এটাকে খাবার যোগ্য করা যায়, পরিপাটি করে এটাকে বিক্রি করতে কি করার জন্য উপস্থাপন করাটাকে বলো কি খাদ্য ভেজাল। এটা হচ্ছে খাদ্য ভেজালের কারণ, মূল কারণ, খাদ্যের গুণগত মানটাকে নষ্ট করার জন্য এবং খাদ্যের ফ্লেভার বা স্বাদটাকে বাড়ানোর জন্য, খাবার উপযোগী করার জন্য, ক্রেতাদের কাছে দৃষ্টিনন্দন করার জন্যই কী হচ্ছে এটাকে খাদ্য ভেজাল, এটা হচ্ছে মূল কারণ। ঠিক আছে, আর এসবের পিছিয়েই রয়েছে অধিক মুনাফা লাভের লিপ্সা, আর এর কারণই পিছিয়ে আছে, আর এটার পিছনে পিছিয়ে আছে কি অধিক মুনাফা লাভের লিপ্সা। কারণ যেই ফলটা আমি আজকে 1 সপ্তাহের মধ্যে রাখতে পারবো, 1 সপ্তাহ বিক্রি শেষ, নষ্ট হয়ে গেলে ফেলে দিতে হবে, কিন্তু এটাকে আমি 15 দিন 25 দিন 20 দিন বড় করে রাখতে পারছি এবং অধিক মুনাফা লাভ করতে পারছি। নষ্ট জিনিস দিচ্ছি, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস দিচ্ছি, কিন্তু এটা অধিক লাভের জন্য, মুনাফা লাভের জন্যই এটার মানটাকে নষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে মূল কারণ, আর এর মূল পিছনে হচ্ছে অধিক মুনাফা লাভের ইচ্ছা। তাহলে আমরা কি বললাম, খাদ্য ভেজালের কারণ বললাম, প্রতিকার ও প্রতিরোধ। খাদ্য ভেজাল আমরা কিভাবে, এই ভেজালগুলো আমরা কিভাবে কি করতে পারবো, প্রতিকার করতে পারবো।
খাদ্য ভেজালের প্রতিকার হিসেবে আমরা যে সকল পদক্ষেপ নিতে পারি সেটা হচ্ছে কি নিরাপদ খাদ্য আইনের আওতায় গঠিত, যেহেতু একটা নিরাপদ খাদ্য আইন তৈরি করা হয়েছে 2013 সালে, সেই আইনের আওতায় এনে সেই আইনের কর্তৃপক্ষের সাথে ভেজাল বিরোধী বা খাদ্য রাসায়নিকের ব্যবহারের বিরুদ্ধে কার্যক্রম পরিচালনাকারী অন্য সরকারি সংস্থা বা পরীক্ষামূলক কাজের সমন্বয় ঘটাতে হবে। পণ্যের মান নিয়ন্ত্রণাধীন সংস্থা BSTI এর জনবল বৃদ্ধি এবং কারিগরি দক্ষতা বৃদ্ধির দিকে সরকারকে মনোযোগ দিতে হবে। নিয়মিতভাবে মোবাইল কোড, দেখো আমরা আরেকটাভাবে পরিচালনা করতে পারি, নিয়মিতভাবে কী করব, নিয়মিতভাবে মোবাইল কোড পরিচালনা করতে পারি এবং খাদ্যের মানটাকে যাতে নষ্ট করতে না পারে সেদিকে আমাদের কী করতে হবে, একটা কঠোরভাবে আইনগত ব্যবস্থা নিতে হবে। এবার জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে, দেখো জনস্বাস্থ্যের কথা কী করতে হবে, বিবেচনা করে আমাদের কী করতে হবে, জনস্বাস্থ্যের কথা বিবেচনা করেই খাদ্যে বিষ বা ভেজাল রোধ কোনো রকম বৈষম্য বা রাজনৈতিক বিবেচনা ছাড়াই আইন প্রয়োগে সরকারের প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। তারপর হচ্ছে খাদ্য আমদানি পর্যায়ে এমন NTBR কর্তৃক ফরমালিন সহ অন্যান্য রাসায়নিক দ্রব্যাদি পরীক্ষা করা, এই লক্ষ্যে প্রয়োজনীয় জনবল নিয়োগ ও তাদের প্রশিক্ষণ প্রদান করা। দেখো আমাদেরকে খাদ্যটাকে এমনভাবে যখন আনবো আমরা, তখন এমনভাবে আনতে হবে ওইখান থেকে আমরা পরীক্ষা করে নিয়ে আসবো যে আসলে ভেজাল কোনো কিছু মিশানো হয়েছে কি না। এটার জন্য কি জনবল নিয়োগ দিতে হবে এবং প্রশিক্ষণ দিতে হবে। যারা দেখবে, যারা মনিটরিং করবে, তাদেরকে অবশ্যই সেই সম্পর্কে জ্ঞান থাকতে হবে। আমি মনিটরিং করছি, আমি এটাকে দেখছি, আমি এটা সম্পর্কে জানতে হবে। গণমাধ্যমে প্রচারণার মাধ্যমে ব্যবসায়ী ও ভোক্তাদের ফরমালিন ও অন্যান্য রাসায়নিক দ্রব্যাদির বিষয়ে সচেতন করা এবং স্বাস্থ্য বিপর্যয়ের দিকগুলো তুলে ধরা। খাদ্যের বিষমুক্ততা নিশ্চিত হয়ে গণমাধ্যমে খাদ্য সামগ্রীর বিজ্ঞাপন প্রচার করার অনুমতি দেওয়া। তারপর দেখো বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার সহায়তা সরকারিভাবে 22 কোটি টাকা ব্যয়ে খাদ্যে রাসায়নিকের পরিমাণ চিহ্নিত করার জন্য স্থাপিত পরীক্ষাগারটির জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জনবল নিয়োগপূর্বক তা চালু করা। দেখো যে 22 কোটি টাকা ব্যয় করে যেখানে আমরা একটা পরীক্ষাগার তৈরি করেছি, সেখানে জনবল নেই, লোকজন নেই, সেখানে জরুরি ভিত্তিতে সেখানে লোক নিয়োগ দিতে হবে এবং সেটাকে কার্যকরভাবে পরিচালনা করতে হবে। তাহলে সর্বোপরি সচেতন এবং সবাইকে সচেতন হতে হবে এবং বুঝতে হবে দেশ, সমাজ, মানুষ। আমি আজকে একটা খাদ্য ভেজাল করলাম, একটা ভেজাল খাদ্য দিলাম, আজকে আমি অধিক মুনাফা লাভের জন্য করছি, এটা আজকে আমি মানুষকে ঠকানোর জন্য করছি। অন্য একটা দিন দেখা যাচ্ছে এই খাবার খেয়ে আমি আমার পরিবারের কাউকে আমি মৃত্যুর দিকে ঝুঁকে ফেলছি। তাহলে আমাকে বুঝতে হবে, সচেতন হতে হবে এবং নৈতিকতা বোধ থাকতে হবে, সচেতনতা থাকতে হবে। সাধারণত ব্যবসায়ী এবং কর্মচারী এবং যারা উৎপাদন করছে, যারা ক্রেতা ভোক্তা সকলেই একটা নির্ধারিত দামের মধ্যে, মূল্যের মধ্যে সেটাকে রাখতে হবে। আমি যখন উৎপাদন করছি, আমার খরচ যদি 5 টাকা হয়, তাকে আমি অবশ্যই, আমরা যখন আমরা প্রোডাক্ট করে নিয়ে আমরা আমদানি করি, তখন তাদেরকে আমরা অবশ্যই 5 টাকা যারা তাদের খরচ হচ্ছে তাদেরকে কি আমরা 60 টাকা দিব। 60 টাকা দিলে তারাও লাভবান হচ্ছে, আমরা যখন তখন আমরা 8 টাকা বিক্রি করি। কিন্তু আমরা সেটাকে ব্যয় বাড়ানোর জন্য আমরা কেটে এবং প্রত্যেকটা খরচেও সীমিত আকারের খরচটাকে করতে হবে, যেটা ন্যায্য খরচ সেটাকেই রাখতে হবে। এটা অধিক করলে তাহলে কী করে ব্যবসায়ীরা এটাকে অধিক মুনাফা লাভের জন্য এটার উপরে অতিরিক্ত ফরমালিন মিশিয়ে খাদ্যটাকে ভেজাল মুক্ত করে দিচ্ছে। তাহলে এই দিক থেকে আমাদের সবাইকে কী করতে হবে, সচেতন হতে হবে এবং আমাদেরকে সকল দিক থেকে এগিয়ে আসতে হবে। ঠিক আছে, তাহলে কর্মচারীদের সততার কোনো বিকল্প নাই। তাই প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া দেশের স্বার্থে খাদ্য ভেজাল আর ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য প্রয়োগ বিষয়ে সচেতন সৃষ্টির লক্ষ্যে নিয়মিত তথ্যভিত্তিক প্রচারণা চালাতে পারে। তাহলে আমরা কি পড়বো আবার পরে হচ্ছে ইফটিজিং, কারণ প্রতিরোধের উপায়। ইফটিজিং অর্থ কী? ঠিক আছে, ইফটিজিং কাকে বলে, ইফটিজিংয়ের অর্থ কী? তাহলে ইফটিজিং কাকে বলে আমরা ইফটিজিং পড়েছিলাম। দেখো ইফটিজিং হচ্ছে আমাদের দেশে নানা রকমভাবে সামাজিক সমস্যার মাঝে ইফটিজিং হচ্ছে আরেকটা হচ্ছে মারাত্মক অন্যতম একটা সমস্যা হচ্ছে কি ইফটিজিং। সাম্প্রতিককালে ইফটিজিং একেবারে অহরহ হচ্ছে, মানে
টিভি বলো, চ্যানেল বলো, পত্রিকা বলো, মিডিয়াতে বলো, যে যে সেক্টরে আছে, যেটা খুলছি, পত্রিকা বলো, যেখানে খুলছি ইপটিজিং, যেখানে বলছে ইপটিজিং, তাহলে হচ্ছে কি সাম্প্রতিককালে এটা একটা ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, যেটা নাকি বাঁচার একেবারেই, সে ক্যান্সার যেমন একটা ভয়াবহ রূপ দেখে শেষ স্টেজে চলে গিয়েছে, ঠিক ইপটিজিংটা এখন শেষ স্টেজ। এমনও হচ্ছে হিংস্র হয়ে যাচ্ছে, একটা পরিবারের কাছে একটা শিশু নিরাপদ নেই, একটা একটা বাবার কাছে একটা বাচ্চা নিরাপদ নেই, একটা মামার কাছে বলো, চাচার কাছে বলো, একটা নিরাপদ নেই। ঘর বলো, বাহির বলো, সমাজ বলো, রাষ্ট্র বলো, পরিবার বলো, সমস্ত ক্ষেত্রে একটা মানুষ, একটা 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 মেয়ে আরেকজনের কাছে কি সে নিরাপদ না, নিরাপত্তাহীনতায় তারা সেই ভুগছে। একটা কিশোরী তরুণী মৃত্যু পথ কী হচ্ছে বেঁচে নেয়, লাস্ট পর্যন্ত একটা বাচ্চা, একটা কিশোরী বলো, একটা শিশু বলো, মৃত্যুর পথ পর্যন্ত সে কি বেছে নেয়, এবং তার পরিবার তার প্রতিশোধ করতে শিক্ষক তার বিরুদ্ধে তার তার বিরুদ্ধে তার পক্ষে হয়ে কাজ করবে শিক্ষক, মা কিংবা ভাই, এর মৃত্যুতেও সৃষ্টি হয়েছে গভীর উদ্বেগে। কারণ এমনও হচ্ছে যে পরিবারে এমনও একটা সে কিশোরী নির্মমভাবে হচ্ছে, যখনই তার পক্ষ হয়ে কোনো শিক্ষক, তারপর হচ্ছে কোনো মা বাবা ভাই বোন তার কথা বলতে যাচ্ছে, তারাও মৃত্যুর দিকে ঝুঁকে পড়ছে। কারণ দেখো ইপটিজিং মূলত হচ্ছে কি এক ধরনের প্রকাশ্য যৌন হয়রানি, এটা হচ্ছে এটা হচ্ছে বিভিন্ন রকম হয়ে থাকে। কেউ হচ্ছে কি এটা প্রকাশ্য যৌন হয়রানি, কারণ প্রকাশ্যে চলাফেরা বা সাধারণত রাস্তাঘাটে যানবাহনে বা প্রকাশ্যে চলাফেরা করতে বা অবস্থানরত নারীদের পুরুষ দ্বারা উত্ত্যক্ত করা এক ধরনের হচ্ছে কি নারী নির্যাতন। দেখো আমি বাড়ি থেকে বের হচ্ছি, একটা মেয়েকে আমি একজন রাস্তা দিয়ে যাচ্ছি, অফিসে যাচ্ছি, যানবাহনে উঠেছি, প্রকাশ্যে চলাফেরা করতে গেলে অনেক সময় কি আমাদের কোনো না কোনোভাবে নারীরা পুরুষদের কাছ থেকে কী হচ্ছে উত্ত্যক্ত হচ্ছে, যেটা হচ্ছে কি এটা হচ্ছে এক ধরনের কি যৌন হয়রানি, এটা হচ্ছে একটা হয়রানি। তো ইপটিজিং শব্দটি কোথেকে এসেছে? পশ্চিমা বিশ্ব থেকে এসেছে, যেটা হচ্ছে ইভ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে কি মানব হাওয়াকে বোঝানো হয়েছে। ইভ শব্দটির অর্থ হচ্ছে প্রথম মানবী, হাওয়াকে বোঝানো হয়েছে ইভ। আর ইভ শব্দটি হলো সমগ্র নারী জাতিকে নির্দেশ করেছে, অর্থাৎ হচ্ছে ইভ হচ্ছে কি সমগ্র নারী জাতিকে নির্দেশ করেছে। আর ট্রেজিং শব্দের অর্থ হচ্ছে জ্বালাতন বা পরিহাস করা। ট্রেজিং শব্দের অর্থ হচ্ছে কি ইপটিজিং, আর ট্রেজিং শব্দের অর্থ হচ্ছে পরিহাস বা জ্বালাতন করা। সুতরাং ইপটিজিং বলতে কোনো নারীকে প্রকাশ্যে কোনো রকমের যে কোনো ধরনের জ্বালাতন পরিহাস করা কি নির্দেশ করা হয়েছে, বোঝানো হয়েছে। তাহলে ইপটিজিংয়ের শব্দটি ইপটিজিং শব্দটি এসেছে পশ্চিমা বিশ্ব থেকে। ইভ শব্দের অর্থ হচ্ছে সমগ্র নারী জাতিকে বোঝানো হয়েছে, আর ট্রেজিং শব্দের অর্থ হচ্ছে জ্বালাতন বা পরিহাস করা। তাহলে ইপটিজিংয়ের অর্থই হচ্ছে বলতে কোনো নারীকে প্রকাশ্যে যে কোনো ধরনের জ্বালাতন করা, পরিহাস করা কি বোঝানো হয়েছে ইপটিজিং। ঠিক আছে, কোনো মানুষকে বিশেষ করে কোনো নারী বা কিশোরীকে, কোনো মানুষকে বলতে হচ্ছে কোনো নারী বা কিশোরীকে বিশেষ করে তার স্বাভাবিক চলাফেরা বাধাগ্রস্ত করলে, তার স্বাভাবিক চলাফেরা বা কাজে কর্মে বাধাগ্রস্ত করলে, ঠিক আছে, এবং তার কোনো কাজের মধ্যে মন্তব্য করা, ভয় দেখানো, নাম ধরে ডাকা, তারপরে বিকৃত নামে ধরে ডাকা, রাস্তায় হাঁটতে হাঁটতে ধাক্কা দেওয়া, অশ্লীলভাবে প্রেম নিবেদন করা, চিঠি লেখা ইত্যাদি ইপটিজিংয়ের মধ্যেই পড়ে। এখন তো বর্তমানে ইলেকট্রনিক মিডিয়ার যুগেও মোবাইল ফোনে বলো, ইমেলে বলো, মাধ্যমে হচ্ছে ইপটিজিং হয়। প্রত্যেকটা সেক্টরে বলো, প্রত্যেকটা জায়গায় বলো, প্রকাশ্যে বলো, যানবাহনে বলো, ডিরেক্টলিভাবে বলো, ইনডিরেক্টলিভাবে বলো, নারীরা কি হচ্ছে পুরুষদের কাছ থেকে কি হচ্ছে ইপটিজিংয়ের শিকার হচ্ছে, জ্বালাতনের শিকার, পরিহাসের শিকার হচ্ছে। তাহলে বলো চলাফেরা, সে একজন চলছে একটা নারী, সে কাজ থেকে রাত্রে আসছে কাজ করে, তাকেও দেখা যাচ্ছে নানা কথা বলা হচ্ছে, নানা রকমভাবে উত্ত্যক্ত করা হচ্ছে, এটাকে বলা হয় ইপটিজিং। তাহলে ইপটিজিং হচ্ছে কি আর দেখো ইপটিজিংয়ের মূল কারণ, ইপটিজিং প্রতিকার আর প্রতিরোধ, খাদ্য কারণ, এটা করুন ইপটিজিংয়ের কারণ, প্রতিরোধের উপায়। দেখুন কারণটাই হচ্ছে আমাদের সমাজে হচ্ছে কি মূলত হচ্ছে কি আমাদের সমাজে বর্তমান সময়ে নারীর জন্য অন্যতম একটি মাধ্যমে হলো হচ্ছে ইপটিজিং। আর এটি নৈতিকতার চরম অবক্ষয় বা সামাজিক বিপর্যয়, যা অন্যান্য দেশের মতো বাংলাদেশও গ্রাস করেছে। দেখুন হচ্ছে কি নৈতিকতা, আসলে কি মানুষের নৈতিকতা, দেখো বাবা ছেলে একসাথে বসে মদ পান করছে, তার মধ্যে নৈতিকতা যেখানে বাবা থাকবে সবার উপরে, যেখানে বাবা থাকবে শ্রদ্ধেয় পাত্র, বিদেশিদের মতো বাংলাদেশও এটা একেবারেই একটা বহির্বিশ্বের কালচারের মতো বাংলাদেশে এটা ইপটিজিং একেবারে একটা বিধিতে পরিণত হচ্ছে। তাহলে দেখো সেটা হচ্ছে বিপর্যয়, যা অন্য দেশের মতো বাংলাদেশও গ্রাস করেছে। ঠিক আছে, তাহলে নৈতিক শিক্ষার অভাব আছে,
নারীর প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি আছে, সাংস্কৃতিক অগ্রাসনে প্রভৃতির কারণে এই সমস্যাটি মারাত্মক রূপ ধারণ করেছে। একটা মানুষ, একটা ছেলে আর একটা মেয়েকে যখন উত্ত্যক্ত করছে, তখন কিন্তু সে ভাবছে না যে তার ঘরেও একজন, তার বোন আছে, তার বউ আছে, তার মা আছে, সেও কারো না কারো দ্বারা সে উত্ত্যক্ত হচ্ছে। তাহলে আমার বুঝতে হবে আমি যাকে উত্ত্যক্ত করছি, আমার ঘরে যে আছে সেও কারো না কারো দ্বারা সে উত্ত্যক্ত হচ্ছে। তাহলে আমার এই নৈতিকতা বোধটুকু, আর আমি যাকে করছি, আমার বোন হলে আমি কী করতাম, নৈতিকতা বোধটুকু হচ্ছে। এবং নৈতিক শিক্ষার অভাব, স্কুল বলো, কলেজ বলো, বাবা মার কাছ থেকে বলো, এটা হচ্ছে একমাত্র এখন পিতৃতান্ত্রিক পরিবারটাও একরকম কি পুরুষদের উপর বেশি আধিপত্য থাকার কারণে এই 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 ইপটিজিংটা বেশি হচ্ছে। কারণ পরিবার থেকে যদি সে সেরকম শিক্ষা লাভ করে যে শুধু ইপটিজিংয়ের শিক্ষা হচ্ছে, সে যদি ভালো কোনো কিছু শিক্ষা লাভ না করে, স্কুল কলেজ থেকে যদি সেরকম শিক্ষা লাভ না করে যে কাকে তুমি কতটুকু পরিমাণে তুমি তাকে তার সাথে কথা বলতে পারো, কতটুকু পরিমাণে তাকে ডিস্টার্ব করতে পারবা, এটা করা ঠিক না। এটা পরিবার থেকে প্রথমত শিখে, তারপর হচ্ছে স্কুল কলেজ, তারপর সমাজ থেকে এটা শিক্ষা গ্রহণ করতে হবে। এক, তারপর হচ্ছে কী কারণে পিতৃতান্ত্রিক সমাজ ও পরিবার কাঠামো এবং পরিবারের ছেলেদের মাঝে বৈষম্য, ছেলেদের মাঝে। কারণ এখন আমাদের দেশে এখনো পর্যন্ত ছেলেমেয়েদের মাঝে একটা বৈষম্য তৈরি করা হয়। ছেলে ভালো, মেয়ে ভালো না, ছেলেদেরকে বেশি আদর করা হয়, ছেলেদেরকে বেশি আদর, মেয়েদেরকে বেশি আদর করা হয় না, ছেলেদেরকে বেশি আদর করা হয়। এক, সামাজিক, সাংস্কৃতিক, পারিবারিক ও নৈতিক মূল্যবোধের অবক্ষয়। কারণ বলো, সামাজিক বলো, সাংস্কৃতিক বলো, নৈতিক মূল্যবোধ, তাদের মধ্যে নৈতিক মূল্যবোধটা নেই। পিতামাতার বিরোধপূর্ণ সম্পর্ক বা সন্তানের প্রতি তাদের উদাসীনতা। কারণ পিতামাতা যদি তাদের মধ্যে সম্পর্ক যদি সুসম্পর্ক থাকে, তখন কি অবশ্যই সেই বাচ্চা ভালো একটা কিছু। কারণ একটা পরিবার থেকে একটা শিশু প্রথম নষ্ট হয় তার পরিবার থেকে। প্রথম তাদের শিক্ষালয় থাকে পরিবার, এবং তার বাবা মা যদি ভালো না হয়, বাবা মার কাছ থেকে যখন দেখবো যে বাবা মা ঝগড়া করতেই থাকে, পরিবারের মধ্যে অশান্তি লেগেই আছে, তখন সেই পরিবার থেকে একটা বাচ্চা আস্তে আস্তে করে সেই দিকগুলিকে, তার সেই নেতিবাচক দিকগুলি তার উপরে কি প্রভাব ফেলবে। তারপর সে আস্তে আস্তে সেও যখন বড় হবে, তখন তার প্রতিও সেই খারাপ দিকগুলি তার মধ্যে গিয়ে পড়বে। এক, প্রকৃত ধর্মীয় শিক্ষার অভাব, প্রকৃতভাবে ধর্মীয় শিক্ষার অভাব রয়েছে। তারপর হচ্ছে পর্নোগ্রাফির সহজলভ্যতা। এখন হচ্ছে মিডিয়ার যুগে এতটাই সহজ হয়ে গিয়েছে পর্নোগ্রাফির সহজের কারণে সেটা হচ্ছে আস্তে আস্তে মানে এগুলির প্রতি বেশি ঝুঁকে যাচ্ছে, এবং এই খারাপ দিকগুলো দেখে দেখে সমাজ আরও বেশি নষ্টের দিকে যাচ্ছে। নারীকে পণ্য কি ভোগের বস্তু মনে করা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রকৃত প্রশিক্ষণের অভাব। কারণ আমাদের দেশে আইন শৃঙ্খলা বাহিনীরা যারা আছে, নিয়োজিত আছেন, তারা নিজেরাই প্রশিক্ষণপ্রাপ্ত নন, তারা নিজেরাই সেরকম সঠিকভাবে তারা কি করছে, তারা সঠিকভাবে তাদের কাজ পালন করতে পারছে না। নারীর প্রতি সমাজে পুরুষদের নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, অর্থনৈতিক ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে বৈষম্য সম্পর্কে ইপটিজিং প্রতিরোধের উপায়। আমরা এটা প্রতিরোধ করতে পারি এইভাবেই, ইপটিজিং সম্পর্কে পরিবারের ভূমিকা সর্বাপেক্ষা। কারণ আমাদের পরিবার থেকে, আমাদের প্রথম এটা প্রতিরোধ করতে পারি আমরা পরিবার থেকে। কারণ আমাদের প্রথমেই পরিবার থেকে এটার শিক্ষা গ্রহণ করবে। আমরা প্রথম থেকে পরিবারের বাবা মা অবশ্যই ভালো আচরণ করতে হবে এবং সুসম্পর্ক বজায় রাখতে হবে, এবং একটা বাচ্চা যাতে তাকে দেখে শিখে যে না সম্পর্কটা কেমন হওয়া উচিত, এবং বাচ্চার সামনে এমন কোনো কথা বলা বা এরকম কোনো আচরণ করা, এরকম কোনো ব্যবহার করা যাবে না যেটা নাকি বাচ্চার উপরে এফেক্ট পড়ে। ঠিক আছে? তাহলে এক্ষেত্রে পরিবার যেসব ভূমিকা পালন করতে পারে তা হলো, পারিবারিকভাবে শিশুকাল থেকে নারী পুরুষের স্বাভাবিক যে একটা সম্পর্ক থাকে, পরিষ্কারভাবে ছেলে মেয়েদের সামনে উপস্থাপন করতে হবে। ছেলে মেয়েদের বোঝাতে হবে যে কোনটা ছেলের কাজ, কোনটা মেয়ের কাজ, সেটা বোঝাতে হবে। এবং ছেলে মেয়ের মধ্যে অবশ্যই বৈষম্য তৈরি করা যাবে না, চলবে না। পরিবারের নারী সদস্যের প্রতি পুরুষ সদস্যদের শ্রদ্ধা প্রদর্শন, মর্যাদা, মান দান, কটুকু অশ্লীল কথা বলা, গালিগালাজ করা, এগুলি বিরত হবে। কারণ একজন বাবা যখন তার মাকে সম্মান করবে, তার ছেলে অবশ্যই সে অন্য মেয়েগুলিকে সম্মান করবে, অবশ্যই করবে। কারণ সে শিখেছে যে মেয়েদেরকে কতটুকু সম্মান প্রদর্শন করতে হয়, কতটুকু দিতে হয়। ঠিক আছে? পরিবারের সুষ্ঠু শিক্ষা ও দৃষ্টিভঙ্গি মানুষকে উত্ত্যক্ত করা থেকে রক্ষা করতে পারে। এক, ইপটিজিং প্রতিরোধে সমাজে বেশ কিছু দায়িত্ব রয়েছে। এক, ইপটিজিংয়ের বিরুদ্ধে সামাজিক আন্দোলন করতে হবে। যখনই একটা মেয়ে, একটা শিশু ইপটিজিংয়ের শিকার হবে, তখনই সামাজিকভাবে সেই আন্দোলন করতে হবে, এবং সেটাকে একটা কার্যকরী রূপ পর্যন্ত, শেষ পর্যন্ত সেটাকে নিয়ে যেতে হবে। ঠিক আছে? তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, ক্লাসরুমে এ সম্পর্কে আলোচনা করা এবং এই নেতিবাচক দিকটি তুলে ধরা। অবশ্যই আমাকে উচিত প্রত্যেকটা স্কুল কলেজেই এইটা নিয়ে আলোচনা করা যে তোমরা একটা ছেলেকে, একটা মেয়েকে তোমরা উত্ত্যক্ত করতে পারো না। এই 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 কতটুকু নৈতিক বোধ তাদের মধ্যে দিতে হবে, এবং সেটাকে আলোচনা করতে তাদেরকে শিক্ষাটা দিতে হবে। এক, তারপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সচেতন ও কার্যকর করতে হবে। এছাড়াও ইপটিজিং প্রতিরোধে আরও যে সকল পদক্ষেপ নেওয়া যেতে পারে সেটা হচ্ছে নারীর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করা, অপসংস্কৃতি চর্চা রোধ করা, তারপর হচ্ছে
কুরুচিপূর্ণ স্যাটেলাইট চ্যানেলসমূহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করা, কারণ যেই চ্যানেলগুলোতে খারাপ যে দিকগুলো আছে সেই চ্যানেলগুলি বন্ধ করে দেওয়া। ইভটিজিং সম্পর্কে সচেতন বৃদ্ধির লক্ষ্যে দেশের মিডিয়াগুলো উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে। তারপরে ইভটিজিংদারদের বিরুদ্ধে শাস্তির বিধান নিশ্চিত করা। এখন যেটা অহরহ হয়ে যাচ্ছে ইভটিজিংয়ের কারণে, নারীরা একেবারেই সেফটি নেয় তাদের মধ্যে, তাহলে তাদেরকে এমন শাস্তি বিধান করতে হবে, এমন শাস্তি দিতে হবে যাতে একজনের শাস্তি দেখে আরেকজন ভয় পায়, এই কাজে ধারে কাছে যেত সে ভয় পায়। এখন যেটা হয়েছে যে সাথে সাথে মৃত্যুদণ্ড, একে ঠিক সময় সময় মৃত্যুদণ্ড, এই মৃত্যুদণ্ডটা শুধু এই সময় নিয়ে না, সাথে সাথে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া, যাতে সেটাকে কার্যকরভাবে পালন করতে পারে, আর দেশে ইভটিজিংয়ে থাকবে না এবং হবেও না। ঠিক আছে, তাহলে ইভটিজিংয়ের আতঙ্ক থেকে মুক্ত পেতে নারীর ঘরের বাইরেও থাকুক নিরাপদে, খুঁজে পাক তার স্বপ্ন মঙ্গলময় জীবনে। কারণ একটা মেয়ে যখন অনেক কষ্টে লেখাপড়া করে সে কাজে যায়, একটা কাজের সেক্টর সে নিরাপদ নয়, তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে সে কী হচ্ছে, অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, ইভটিজিংয়ের শিকার হচ্ছে। তাহলে নারী যাতে নির্বিঘ্নে নির্ভয়ে যাতে সে কাজের ক্ষেত্রে বলো ঘরের বাহির হয়ে সে কাজ করতে পারে, সেক্ষেত্রে প্রত্যেকটা মানুষ, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা আজকে কি পড়লাম দেখো, আজকে আমরা পড়লাম দুর্নীতি। দুর্নীতি কাকে বলে, দুর্নীতির কারণ, প্রভাব, প্রতিরোধ, খাদ্য ভেজালের কারণ, প্রতিরোধ, প্রতিকার এক। তারপর হচ্ছে বললাম ইভটিজিংয়ের কারণ, প্রতিরোধের উপায়। তাহলে আমরা আজকে কী করলাম, এই অধ্যায় আমরা আজকে ইভটিজিং পড়ে ফেললাম, দুর্নীতি পড়লাম, খাদ্য ভেজাল পড়লাম। তাহলে আমরা এই অধ্যায়টা সম্পূর্ণ যেহেতু এখনও হয়নি, আমরা আগামী ক্লাসে আমরা এই অধ্যায়টা আবার কী করব, শেষ করব। আজকে যতটুকু পড়েছি, আজকে আমরা অনেকটুকু পড়ে ফেলেছি, তাহলে তোমরা প্রত্যেকেই যতটুকু পড়েছি এগুলি আবার বারবার করে রিভিশন দিবা, দেখবা এখান থেকে। যদি না বুঝে থাকো অবশ্যই আমাকে ইনবক্সে তোমরা ইনবক্সে তোমাদের ইয়ের জন্য আমাকে সমস্যাগুলি জানাবা যে মিস আমি এতটুকু বুঝতে পারিনি, আমাকে আবার বুঝিয়ে দেন, আমি অবশ্যই বুঝিয়ে দিব। আর অবশ্যই তুমি ভালো থাকো, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ঠিকমতো পড়াশোনা করো, এই কামনা করি আমি আজকে আমার লেকচার শেষ করছি। আল্লাহ হাফিজ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।